আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো বিদেশি শক্তিকে ভয় করে না। ৪৪ বছর ধরে দেশ পরিবর্তনের রূপকার হয়ে উঠেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলেন, ৭৫ পরবর্তী সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তিনি। শুক্রবার বিকেলে তেজগাঁও দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় একথা বলেন ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আপনার প্রত্যাবর্তন আজও শেষ হয়নি। দীর্ঘদিন নির্বাসিত থেকে দলের প্রধানের দেশে ফেরার দিনটির স্মৃতিচারণ করে কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। দলের ঐক্যের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে দেখে আমরা স্বপ্ন দেখেছিলাম, এবার মুজিব হত্যা বদলা নেব। জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে ছেড়ে যায় নাই। তিনি ১৯৮১ সালে লক্ষ লক্ষ মানুষের সামনে কান্নাবে জড়িত কণ্ঠে অশ্রুবর্ষণের মধ্য দিয়ে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো যদি আমাকেও জীবন বিসর্জন দিতে হয়, আমি জীবন বিসর্জন দিব। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলো বাংলাদেশের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। কোনো বিদেশি শক্তিকে ভয় না করে নির্ভীকভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। আজকে যত ষড়যন্ত্রই করুন, শেখ হাসিনা তিনি কোনো পরাশক্তি বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, দলটির মহাসচিব প্রতিনিয়ত আওয়ামী লীগকে অন্যায়ভাবে আক্রমণ করেই চলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাদের কতজন জেলে আছে? নিজেদের মধ্যে কোন্দল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বাংলাদেশ আওয়ামী লীগ, আর এই দলের প্রতি মানুষের আস্থা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা সবাইকে হারিয়ে এই দেশের মানুষের মাঝেই তিনি নিজের পরিবার খুঁজে নিয়েছেন, আর তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছেন, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তা আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। তো সামনে আমাদের আরো এগোতে হবে, কারণ আমার বাবার তো একটাই চিন্তা ছিল, সবসময় তো বলতে কিভাবে দেশকে করবেন, কিভাবে প্রতিটি গ্রাম সাজাবেন, কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তা আমাদের সব পরিকল্পনা সেটাই আছে।
খেলাপি ঋণের ধারণা সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে তৈরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা নিয়ে ফেরত দিতে হবে না, এই ধারণা দেশকে ধ্বংস করে দিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাইরের কারো উপদেশ নিয়ে নয়, নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 2 দিনব্যাপী 22তম দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে উপস্থাপন করা হবে প্রায় 100টি আন্তর্জাতিক মানের প্রবন্ধ। আর অংশ নিচ্ছেন দেশ বিদেশের অর্থনীতিবিদ সহ প্রায় 4000 নানান শ্রেণীর পেশার মানুষ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের মানুষের উন্নয়নে তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। একটা রাজনীতিবিদ তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে দিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। বিরোধী দলে থাকতেই দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা নেওয়ার ফলেই ক্ষমতায় এসে দ্রুত মানুষের ভাগ্য উন্নয়ন করতে পেরেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষের কল্যাণ করাই তার সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ও রপ্তানিযোগ্য পণ্য খুঁজে বের করতে অর্থনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। করোনা মহামারীতে বিশ্বজুড়ে পরিবর্তিত অর্থনীতি আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশ যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল তা হয়নি বলেও জানান শেখ হাসিনা। আন্দোলন গড়ে ওঠে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও স্যাংশনের কারণে নয়, এদেশের অর্থনীতি শাসক দলের লোকদের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, মিথ্যাচার করে দলের লোকদের রক্ষা করতে চাইছে সরকার। এছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থায় অনড় রয়েছে বলেও দাবি করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। শুক্রবার বিকেলে কারামুক্ত বিএনপি নেতা নবিউল্লাহ নবীর ডেমরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, শুধুমাত্র লুটপাটের কারণে ক্ষমতাসীন দল প্রশাসন ও পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে। দলীয় লোকদের সীমাহীন লুটপাটের কারণে যখন দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন সরকার প্রধান চলমান অস্থির বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ডক্টর মঈন খান। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করে দিচ্ছে, তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কি সম্পর্ক থাকতে পারে? এছাড়া র্যাব ও পদস্থ সরকারি কর্মকর্তাদের উপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটি তুলে নেবে বলে সরকারের পক্ষে মিথ্যাচার করা হচ্ছে বলে জানান মঈন খান। পশ্চিমা বিশ্ব এখনও এদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অনড় রয়েছে বলে দাবি করেন তিনি। গণতন্ত্রের বিষয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক
জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। পরে রাজধানীর শান্তিবাগে কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের বাসায় তার পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় শুক্রবার উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যা সাজানো ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন নামঞ্জুর করে আওয়ামী লীগ দেশে নতুন করে বাকশাল কায়েম করেছে বলেও অভিযোগ করেন ফখরুল। বিবৃতিতে কারাবন্দী বিরোধী নেতাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। এদিকে পৃথক আরেক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপিকে হেয় করতে সাক্ষাৎকারে ডোনাল্ড লুকে অবান্তর প্রশ্ন করেছে দুটি গণমাধ্যম। বাজারে সবজির সাথে উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত। কোরবানির আগেই চড়া মশলার বাজার, প্রতিটি মশলা কেজিতে বেড়েছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। মুরগি, মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিসবাহ হাসানের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী সন্তানের এই মা বাজার ঘুরে কিনেছেন ব্রয়লার মুরগি, ঢেঁড়স। মুরগির মশলা কিনতে গিয়ে তাই খরচের হিসেব কষে নিতে হচ্ছে বারবার। ১ মাস পর ৫ জনের সংসারে মাংস কিনতে পেরে যেমন তৃপ্তি পেয়েছেন, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো যে কতটা দায় তার কথাই স্পষ্ট। দামের অবস্থা তো ভালো না, এত দাম হইলে আমরা সাধারণ মানুষ আমরা খেতে পারি? এখন বাজার করতে অনেক কষ্ট হয় আর কি। ইনকামের উপরে তো ইনকাম হয়েছে 10 টাকা, লাগতেছে 20 টাকা, তখন একটু সমস্যা হয় না? তো ওইভাবে আমরা বুঝে শুনেই খাই। ১ সপ্তাহ আগে কাঁচামরিচ বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকা, আজ তা ১৫০ টাকা ছাড়িয়েছে। গরিবের আমিষ ডিম বিক্রি হচ্ছে হালিতে ৫০ থেকে ৬০ টাকা। সবজির দাম ছুঁয়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। কোরবানি ঈদের ১ মাস আগেই উত্তাপ ছড়াচ্ছে মশলার বাজারেও। প্রত্যেকটা মশলার দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ প্রতি কেজিতে ৩00-৪০০ টাকা করে বাড়ছে। যেমন জিরা, দারচিনি, এলাচ, প্রতি কেজিতে আপনার এলাচের দাম বাড়ছে হচ্ছে আপনার ৩ থেকে ৪০০ টাকা। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত এই নারী ক্রেতা জানালেন, উচ্চ মূল্যের কারণে কাটছাঁট করতে হয়েছে চাহিদার ফর্দ। আমাদের মতো মানুষরাই হিমশিম, আমরা তো মনে করেন মানে মিডিল ক্লাসের না, তারপরে আমরা নিজেরাই মানে দেখেন না 50 টাকার জিনিস নিচ্ছি, যেগুলো আমার এগুলো কখনো 1 কেজি 1.5 কেজি নিচে নিতাম না, আজকে 50 টাকা নিচ্ছে সেগুলো। কখনো দিন ভেদে কখনো বাজার ভেদে এই দামের ব্যবধানে ক্ষুব্ধ ক্রেতারা, আর দায় সারা জবাব বিক্রেতাদের। কাঁচামালের হাফ ডাউন হইবই, আমদানি বাড়লে কমে যায়, আবার যখন শর্ট থাকে কেজি 10 থেকে 20 টাকা। ইনকাম বাড়েনি কিন্তু, বাট আমার কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আমাকে আরো নিচে চলে আসতে হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আসলে আমার মনে হয় অনেক আরো সমস্যা সামনে আরো কঠিন দিন ওয়েট করছে আমাদের জন্য। দেশে আমদানি কম, রপ্তানি বেশি, মাল কম আসলে তো আপনার দাম বাড়াই দেয় ওরা আড়তদাররা। গরমের মধ্যে আসছি, বাজারেও দেখি গরম, সবকিছুর দাম বাড়তি। মাছের বাজারে সবচেয়ে কম দামি তেলাপিয়া ও পাঙ্গাস, সেটিও আকার ভেদে বিক্রি হচ্ছে 230 থেকে 300 টাকায়। 20 টাকার নিচে মিলছে না শাকের আটি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ব্যর্থ বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে চায় ব্রিটিশ সরকার। গত 12 মাসে ব্রিটেনে স্থায়ী বসবাস বা রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন 11,000 বাংলাদেশি। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এই তথ্য দিয়েছে। ব্রিটিশ ইলিগাল মাইগ্রেশন মিনিস্টার মাইকেল টমলিনসন বলেছেন, ব্যর্থ আশ্রয়প্রার্থী, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া দর্শনার্থী, অপরাধী বিদেশি নাগরিকদের দ্রুতই নিজ দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশের সাথে দ্রুত প্রত্যাবাসন বা ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান ব্রিটিশ অভিবাসন মন্ত্রী। স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে ব্রিটেনে যাওয়া বেশিরভাগই স্থায়ীভাবে বসবাস বা রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন বলেও জানান মাইকেল টমলিনসন।
তবে সর্বোচ্চ 5% আবেদনকারী স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার প্রাথমিক ধাপ পেরোতে পারেন বলে তথ্য দেন। গত এক বছরে 17,400 পাকিস্তানি, 7,500 ভারতীয়, 6,500 নাইজেরিয়ান এবং 6,000 আফগান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়েছেন। হজ নিয়ে সব ধরনের জটিলতার নিরসন হয়ে যাবে আশ্বস্ত করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ভিসা না হওয়া 4,000 হজ যাত্রীও ভিসা পাবেন। শুক্রবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, সিপিবি সাবেক সভাপতির ব্যক্তিগত আগ্রহ ও হজে যাওয়ার আবেদন বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খরচে তিনি হজে গেছেন। ধর্মমন্ত্রী জানান, বৈধ সকল হজ যাত্রী যেতে পারবেন। গেল বছরের তুলনায় এবার খরচ কমেছে জানিয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় হজের খরচ আগামীতে আর নাও কমতে পারে। কেউ হয়তো লেটে যায়, যারা লেটে যায় তারা একটু লেটে করে, যারা আর্লিয়ার যায় তারা আর্লিয়ার করে। সেক্ষেত্রে হয়তো এখন আমাদের 4,000 ভাগে, গতকালকে ছিল 8,000 ছিল, আজকে 4,000 হচ্ছে রেগুলার হচ্ছে। এটা নিয়ে সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নেই। রাষ্ট্রীয়ভাবে নয়, এটা ওই কথা বললে ভুল হবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে নেওয়ার কোনো সুযোগ তেমন নেই এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে পুরা টাকাটা উনি ওনার নিজের থেকে তৈরি করে তাকে দিয়েছেন, সেই টাকা দিয়ে উনি হতে যাচ্ছেন। রাজধানীর কারওয়ান বাজার সহ কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকেই রাজধানীতে গুমোট আবহাওয়া বিরাজ করছে, তাপমাত্রা কিছুটা কম রয়েছে। এদিকে আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ অস্থায়ী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার ও রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় টানা কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে 4 থেকে 5 দিন সারা দেশের তাপমাত্রা কম থাকবে। অন্যদিকে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। সাতক্ষীরার তালা উপজেলায় ধান বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় লরির চাপায় একজন নিহত ও 4 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে পতেঙ্গা থেকে আসা একটি কন্টেনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাটারফ্লাই পার্কের পুকুরে পড়ে যায়। এ সময় 5 পথচারী লরির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লরির নিচে চাপা পড়া নিখোঁজ আসাদুজ্জামান সানির লাশ ভোরে উদ্ধার করে ফায়ার সার্ভিস। লরি চাপায় আহতরা হলেন 2 বোন নুসরাত ও তাসফিয়া, ইমরান ও নুরুল আমিন। প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে 21 শতকের জন্য পদার্থবিজ্ঞানের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক বিজ্ঞানী এই সম্মেলনে অংশ নেবেন। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন এই সম্মেলন উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। এবারের এই সম্মেলনে 136টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে 55টি গবেষণা পেপার উপস্থাপনা করা হবে। একই সাথে 30টি পোস্টার প্রদর্শনী চলবে। আধুনিক শিক্ষা এবং বিজ্ঞানে উন্নত গবেষণার সাথে দেশের সেবা করতে অবদান রাখবে এই পদার্থবিজ্ঞান সম্মেলন। প্রথমবারের মতো জাতীয় পদার্থবিজ্ঞান সম্মেলনের মিডিয়া পার্টনার এনটিভি। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ভারতীয় পুলিশ ইমিগ্রেশনের বরাত দিয়ে বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী সোমবার ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবেন। 21 মে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। স্বাভাবিক হবে সব ধরনের যাত্রী পারাপার। আগামী 21 মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সাথে পরিচিত হচ্ছেন। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণার মাঠ জমে উঠেছে। নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করতে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন সকল প্রার্থীরা। তবে অনেক প্রার্থী প্রচার কার্যক্রমে বাধা প্রদান সহ পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সময় ফুরিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা, বাড়ছে দৌড়ঝাঁপ। প্রার্থীরা যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি। নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার ১৩ জন প্রার্থী কাকডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রংপুরে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, নির্বাচনের প্রচারণা কেমন হচ্ছে? নাজনীন, নির্বাচনের প্রচারণা যদি বলি, আমি এই মুহূর্তে রংপুরের মিঠাপুকুর উপজেলায় রয়েছি। বাংলাদেশের মধ্যে এটি একটি বড় উপজেলা, 17টি ইউনিয়ন নিয়ে এই বড় উপজেলার ভোটার সংখ্যা কিন্তু 4,46,000। এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 2 জন আওয়ামী লীগের সমর্থিত এবং 1 জন কিন্তু জাতীয় পার্টি সমর্থিত। আর এই আমরা মিঠাপুকুরের কিছু অঞ্চল ঘুরে দেখেছি, শেষ মুহূর্তে কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। যদিও এখন মানে একদম রেড অ্যালার্ট, গরমের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু প্রার্থী তার সমর্থকরা তা উপেক্ষা করে ছুটছেন ভোটারদের কাছে। তারা একের পর এক তারা চলছেন ভোটারদের কাছে, ভোট প্রার্থনা করছেন এবং তারা শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছেন যে কোন এলাকায় তারা যাননি, কোন ভোটারদের কাছে এখনো পৌঁছতে পারেননি। খুলি বৈঠক সহ নানান বৈঠক শেষ মুহূর্তে তারা করছেন এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সব মিলে যে পরিস্থিতিটি আমরা দেখছি, এখন পর্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশে প্রচারণা কাজ চলছে। 21শে মে মিঠাপুকুর এবং পীরগঞ্জ, এই দুটি উপজেলা রংপুরের এই দ্বিতীয় ধাপের ভোটটি অনুষ্ঠিত হবে। এজন্য কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসন থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কিন্তু ভোটের মাঠ সরগরম, তবে কোনো গোলমালের খবর আমরা জানতে পাইনি এখন পর্যন্ত। নাজনীন, আপনি সাথেই থাকুন। এখন যাব চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে আর শেষ মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন? নাজনীন, চাঁদপুরের 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি উপজেলায়। এই 3টি উপজেলায় মোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু এবার দলীয় প্রতীক নেই, সেহেতু প্রত্যেক প্রার্থী নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মাঝেও কিন্তু তারা একে অপরের প্রতি কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন, ব্যানার ফেস্টুন ছেঁড়া এবং কিংবা দলীয় কর্মীদের বাধা প্রদান, এইসব নিয়ে কিন্তু চাঁদপুরে এই 3টি উপজেলায় ভোটারদের কাছে প্রার্থীরা ছুটে যাচ্ছেন। চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হাজীগঞ্জে চেয়ারম্যান পদে 3 জন এবং যে ভাইস চেয়ারম্যান সেই পদে কোনো প্রার্থী না থাকায় 1 জনই রয়েছেন, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন রয়েছেন। অন্যদিকে শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন যেহেতু নির্বাচন 21শে মে, তো শেষ মুহূর্তে প্রার্থীরা একেবারেই ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল নির্বাচনী আমার কাছে সর্বশেষ। নাজনীন, জানছিলাম উপজেলা নির্বাচনের খবর। 12 বছর ধরে বাক্সবন্দী হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় পড়ে আছে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য কেনা লেয়ার এক্সেলেটর মেশিনটি। 10 কোটি টাকা দামের এই মেশিনটি স্থাপন আর অবকাঠামো নির্মাণের জন্য আরও 7 কোটি টাকা বরাদ্দ হলেও সেই টাকার কোনো হদিস নেই। খুলনা বিএমএ সভাপতি বলছেন, ক্রয় বাণিজ্যের সিন্ডিকেটে স্বাস্থ্য খাতকে অস্বাস্থ্য করে তুলছে।
খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের অনুসন্ধানী প্রতিবেদন। 2015 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলজি বিভাগের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনের 3 বছর আগে 2012 সালে লিনিয়ার এক্সেলেটর মেশিনটি খুলনায় পাঠানো হয়। অথচ এই মেশিনের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো চাহিদা কিংবা অবকাঠামো ছিল না। ফলে মন্ত্রণালয়ের নির্দেশে মেশিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলও মেশিনটি গ্রহণ করেনি। সেই থেকে 10 কোটি টাকায় ক্রয় করা মেশিনটি বাক্সবন্দী হয়ে পড়ে আছে। ইতিমধ্যে এই মেশিনের মেয়াদও শেষ হয়েছে। এইটা যদি তদন্ত করেন তাহলে আসলে সব বাইরে হবে যে এই মেশিন খুলনায় কিভাবে আসলো, যেখানে খুলনায় কোনো অবকাঠামো নাই, খুলনা মেডিকেলের কোনো চাহিদাপত্র ছিল না ভারী মেশিনের, যেখানে মন্ত্রণালয় এই ধরনের কোনো ইয়েও হয় নাই, প্রসিডিওরও হয় নাই। তাহলে মন্ত্রণালয় এক চিঠিতে এই মেশিনকে, মহাখালী ক্যান্সার হাসপাতালের মেশিনকে কেন খুলনায় পাঠাইলো? এটার তো কোনো তদন্ত হয় না। তদন্ত হয় ডাক্তার কি করে, ডাক্তার এই মেশিনটা কি করতেছে, হ্যাঁ ডাক্তার কেন এই মেশিনটা ব্যবহার করতে পারতেছে না, সব ডাক্তারের দোষ। নতুন একটা বিল্ডিং হচ্ছে কেমোথেরাপিতে, পরবর্তীকালে যদি বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে যদি সুযোগ থাকে সেখানে এরকম লিনিয়ার অ্যাক্সেলেটর ইনস্টল করার মতো ফ্যাসিলিটি থাকবে, তখন হয়তো চিন্তা করা যেতে পারে। ক্রয় বাণিজ্যের সিন্ডিকেট স্বাস্থ্য ব্যবস্থাকে অসুস্থ করে তুলছে বলে অভিযোগ করেন জেলা বিএমএ সভাপতি। এটাকে ঘিরে যে দুর্নীতি প্রচলন হয়েছে বিগত বহু বছর ধরে, প্রায় 3-4 ডিকেড ধরে, এটি কোনোভাবে বন্ধ করা গেল না। এর সাথে যুক্ত হয়ে সংকটে পড়ে চিকিৎসকরা, এর সাথে যুক্ত হয়ে কিছু কর্মচারীরাও নানা দিক থেকে সংকট পড়ে। কিন্তু এই সিন্ডিকেটের পিছনে যে রাজনৈতিক রাঘব বোয়ালরা আছে তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে চলে যায়। অপরদিকে শুভেচ্ছা উপহার হিসেবে পাওয়া এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি আজও চালু করা যায়নি। এনটিভি নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ভারতীয় পুলিশ ইমিগ্রেশনের বরাত দিয়ে বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী সোমবার ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবেন। 21 মে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। স্বাভাবিক হবে সব ধরনের যাত্রী পারাপার। রাঙ্গামাটির লংদু উপজেলায় কাট্টলি এলাকায় প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফের কর্মীসহ 2 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল 8:30টার দিকে লংদুর বড় হারিকারপাড় ভালেদি ঘাট এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্যমণি চাকমা নিহত হন। পুলিশ সুপার মীর আবু তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গম এলাকা হওয়ায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগবে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব বাজারে খুব একটা পড়বে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে আছে বলেও উল্লেখ করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শনিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতার কারণেই দেশ ঈর্ষণীয় সমৃদ্ধি অর্জন করেছে। বৈশ্বিক বাস্তবতায় দেশের অর্থনীতির সামনে কিছু চ্যালেঞ্জ আছে উল্লেখ করে কাদের বলেন, সরকার সেগুলো মোকাবেলায় কাজ করছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন। অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়।
বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কখনোই কারো মুখ বন্ধ করেননি, সবাই অবাধে তাদের মতামত ব্যক্ত করতে পারছে। বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিই। নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বল, সেটা তো হয়নি। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশে মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেরই কেন্দ্রীয় ব্যাংকে অবাধ যাতায়াতের সুযোগ নেই। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সাথে পরিচিত হচ্ছেন। চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মাঠ জমে উঠেছে। নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করতে প্রচারণায় নির্ঘুম সময় কাটাচ্ছেন সকল প্রার্থীরা। তবে অনেক প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুরে হতে যাচ্ছে নির্বাচন। ৩ উপজেলার ১৩ জন চেয়ারম্যান, ১৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ২১ মে অনুষ্ঠিত হবে। সময় ফুরিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা, বাড়ছে দৌড়ঝাঁপ। নওগাঁর নিয়ামতপুর, পোরশা এবং সাপাহার উপজেলার ১৩ জন প্রার্থী রয়েছেন। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব ময়মনসিংহে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এম আয়ুব আলী। আয়ুব, নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন ময়মনসিংহে? আপনি ঠিকই বলেছেন, আগামী ২১ মে ময়মনসিংহের ৩টি উপজেলা গৌরীপুর, মুক্তাগাছা এবং সদর উপজেলায় নির্বাচন হবে। তো আপনি নিশ্চয়ই জানেন যে এখানে কিন্তু প্রার্থীরা রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, ভোটারদের আকর্ষণ করার জন্য যাচ্ছেন, তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার গৌরীপুরের একজন প্রার্থীর অভিযোগ আছে যে এই উপজেলায় নির্বাচন চলে গেছে টাকার নিয়ন্ত্রণে। তবে উনি আরেকটি কথা বলেছেন যে যদি প্রশাসন চলমান নিরপেক্ষতা বজায় রাখে তাহলে এটি কোনো সমস্যা হবে না এবং নির্বাচন সুষ্ঠু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি প্রার্থী কেন্দ্র। তো ময়মনসিংহ সদর উপজেলায় ৩,16,481 ভোট এবং 5 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন নারী প্রার্থী এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুক্তাগাছায় 3,69,041টি ভোট এবং সেখানে 5 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 6 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং গৌরীপুরে 2,79,948টি ভোট এবং সেখানে 3 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 6 জন নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ময়মনসিংহে কিন্তু সবশেষ মিলিয়ে 13 জন চেয়ারম্যান প্রার্থী, 17 জন ভাইস চেয়ারম্যান এবং 13 জন নারী প্রার্থী, 9,675,470 জন ভোটার 21 তারিখে একযোগে ভোট দিবেন এবং এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো। আফসানা, আমরা জানছিলাম ময়মনসিংহের নির্বাচনের সর্বশেষ খবর, সর্বশেষ পরিস্থিতি, প্রচারণার খবর। এখন আমরা যাচ্ছি নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। ভজন, 21 তারিখ তো উপজেলা নির্বাচন শুরু হবে, তো সদর উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কেমন সময় পার করছেন প্রার্থীরা? হ্যাঁ আফসানা, আপনি যা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার রেল স্টেশন এলাকায়। আমাদের নেত্রকোনা সদর সহ 3টি উপজেলায় বারহাট্টা এবং পূর্বদলয় নির্বাচন অনুষ্ঠিত হবে 21 মে।
তবে নেত্রকোনা জেলা সদরে একটি মর্যাদাপূর্ণ লড়াইয়ের জন্য হেভিওয়েট প্রার্থীরা লড়ছেন এই নির্বাচনে। প্রতিদিন প্রার্থীরা ঘুরছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তারা নির্বাচনে জয়ের ব্যাপারে যা যা করণীয় প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের জন্য সবকিছু বলে বেড়াচ্ছেন ভোটারদের কাছে কাছে। আমাকে জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানিয়েছেন এই নেত্রকোনা জেলার 3টি উপজেলা নির্বাচন সুষ্ঠু করার জন্য, অবাধ করার জন্য যা যা করণীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে আমি জেনেছি নেত্রকোনার পূর্বধলায় গতকালকে কিছু নির্বাচনের সহিংসতার ঘটনা ঘটেছে প্রার্থীদের সমর্থকদের মাঝে, এবং এখানকার পুলিশ অফিসার ওসি আমাকে জানিয়েছেন যে ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছে এবং তারা অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে এবং কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে। এই ছিল আমার নেত্রকোনার সার্বিক পরিস্থিতি। আর অন্যদিকে তেমন কোনো সহিংসতার আর খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, অন্যদিকে ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় নাভিশ্বাস ক্রেতাদের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচে কেজি প্রতি বেড়েছে ৪৫ থেকে ৫০ টাকা। বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক হলেও ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের। ভোক্তাদের অভিযোগ, বাজার মালিক সমিতির যোগসাজশেই চলছে এমন খামখেয়ালিপনা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। মাস, সপ্তাহ বা কখনো দিনের ব্যবধানে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারের দামের আগুনে বেশি পুড়ছেন প্রতি মাসেই হিসেব কষে চলতে হয় এমন মানুষজন। এমন পরিস্থিতিতে যেখানে বাজার নিয়ন্ত্রণে সোচ্চার থাকার কথা সরকারি সংস্থা সহ ব্যবসায়ী সংগঠনগুলো, সেখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক থাকলেও ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের। অনেকে আবার ক্যামেরা দেখে ব্যস্ত হয়ে পড়েছেন তালিকা হালনাগাদে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের নেই কোনো সদুত্তর। 6 দিনের মধ্যে আপনি চেঞ্জ করবেন না? এটা এত সরল থাকে না ভাই। মানে মূল্য তালিকা করুন, কে জরিমানা যে রেটে লেখা কে রেটে তো দেয় না, কাস্টমারে দামাদামি করে, কারণ দামাদামি করার লাগে। এটা তো কাঁচা মাল, এখন বেশি 500 পর 300 টাকা বিক্রি হবে। তাই তালিকা দিয়ে কি করব? লিখতে পারি না, আর আমাদের কলম নাই যে লেখে আজকে কাজে আসে নাই। এদিকে রাজধানীর টাউন হল বাজার ঘুরে দেখা গেল একই বাজারে দোকান ভেদে একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম। কোনো দোকানে দেশি মুরগি বিক্রি হচ্ছে 660 থেকে 680 টাকা, আবার কোনো দোকানে সেই একই মুরগি বিক্রি হচ্ছে 720 থেকে 750 টাকা। দেশি 700 ছিল আর 20 টাকা কমছে 680। দেশি মুরগি মনে করেন 700 নিচে 720 টাকা বেচতে হয়, মানে অরিজিনালটা। এবারে গৃহস্থ বাড়িতে 720 এর নিচে বেচা যায় না। ওটা হচ্ছে বগুড়ার মুরগি আর হচ্ছে ময়মনসিংহের মুরগি, দাম বেশি। শুধু মুরগি নয়, সবজির দামেও দেখা গেছে মূল্যের পার্থক্য। ভোক্তাদের অভিযোগ, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা এমন স্বেচ্ছাচারিতা করছেন। ওরা ওদের মতো করে দাম করে, ওদের মতো করে সবকিছু যোগ করে এরা বলে দিয়ে এত টাকা হয়েছে, তখন আমরা বাধ্য দিতে বাধ্য, কিছু করার নাই। এটা আরেকটু তদারকি করা দরকার, এই মূল্য তালিকাটা। স্থানীয়ভাবে বাজার তদারকির দায়িত্বে থাকা মালিক সমিতির কেউ বিষয়টি নিয়ে কথা বলতে চান না গণমাধ্যমের সাথে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাঙ্গামাটির লংগদু উপজেলার কাট্টলি এলাকায় প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফের কর্মী সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকাল 8:30টার দিকে লংগদুর বড় হারিকাবার ওয়ালেদি ঘাট এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক এবং ধন্যমণি চাকমা নিহত হন। পুলিশ সুপার মীর আবু তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গম এলাকা হওয়ায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগবে। আগামী 21 মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের সাথে পরিচিত হচ্ছেন। চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণার মাঠ জমে উঠেছে। নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করতে প্রচারণায় নির্ঘুম সময় কাটাচ্ছেন সকল প্রার্থীরা।
তবে অনেক প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুরে হতে যাচ্ছে নির্বাচন। 3 উপজেলার 13 জন চেয়ারম্যান, 17 জন ভাইস চেয়ারম্যান এবং 13 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন 21 মে। সময় ফুরিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। নওগাঁ, নিয়ামতপুর, পোরশা এবং সাপাহার উপজেলার 13 জন প্রার্থী রয়েছেন। কাকডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। ভোট কেন্দ্র দখল তো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আহসান হাবিব খান বলেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় কমিশন। তাই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্রে যদি একটা ভোট পড়ে জাল, সেই কেন্দ্র বন্ধ হবে। তাদেরকে বলবো যে যদি এইরকম কোনো হোন্ডা পান্ডা গন্ডা পেশি কালো টাকা এগুলো যদি ঝামেলা হয়, তাহলে স্টেটে পুলিশকে ডাকেন। সে প্রবলেম সলভ না করতে পারলে স্টেটে কেন্দ্র বন্ধ চলে যাবে, ভেঙে যাবে, কোনো অসুবিধা নেই। এই কেন্দ্রে আলাদাভাবে আমরা ইলেকশন করব। এই সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার কৌশল এবং দৃঢ়তা বারবার ক্ষমতায় এনেছে, তাই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তাদের মাথা খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি, এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না, এটা দলীয় সিদ্ধান্ত। যদি নির্বাচনে অংশ নেয়, সে বিএনপির কেউ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে যশোর শহরের বড় বাজার এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এই কথা বলেন। বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে অংশগ্রহণ করছে কিছু লোক বিএনপির নাম নিয়ে, বিএনপির সিদ্ধান্ত ইলেকশন না করা, ইলেকশন যে মুহূর্তে সে যাবে সেই মুহূর্তে সে বিএনপির কেউ না, তাহলে বিএনপির লোক নির্বাচন করছে এ কথা বলা যাবে না। আমাদের দলীয় সিদ্ধান্ত এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া। ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, তাই সেটি রক্ষায় বিচার বিভাগ কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আদালতে যারা বিচার চাইতে আসেন তাদের কোনো বসার জায়গা ছিল না। কক্সবাজার প্রথম বিশ্রামাগার তৈরি করা হলো। পর্যায়ক্রমে সারা দেশের আদালত প্রাঙ্গণে এটি নির্মাণ করা হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিম সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ন্যায় বিচার প্রাপ্তি মানুষের একটি অধিকার। বিচার প্রার্থী, প্রত্যেকটা বিচার প্রার্থী তার বিচার পাবেন, সেটা বাংলাদেশের সংবিধান গ্যারেন্টি করেছে এবং প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার হচ্ছে ন্যায় বিচার প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী তখন সারা বাংলাদেশের প্রতিটি আদালতে একটি করে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রজেক্টটি হাতে নিয়েছেন। মাগুরায় রেলপথ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে ক্ষোভ প্রকাশ করলেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। দুপুরে মাগুরা শহরতলির ঠাকুরবাড়ি এলাকায় প্রস্তাবিত রেল স্টেশন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময় পার হলেও ভূমি অধিগ্রহণ সহ প্রশাসনিক নানা জটিলতায় 7 বছরে মাত্র 50% কাজ হওয়ায় ক্ষোভ জানান তিনি। 2018 সালে প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে মধুখালী মাগুরা রেলপথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা 2024 সালে চালু হবার কথা ছিল। 2 people, including a member of the United People's Democratic Front, have been shot dead in an attack in the Kutuli area of Rangamati's Longutu.
The victims were 45-year-old UPDF member Bidyadhan Chakma Tilok and 35-year-old local resident Dhondoman Chakma. Police said the attack occurred in the morning in the Bhaliti Ghat. A group of armed men attacked the UPDF members working at Bhaliti Ghat. 2 people were killed on the spot. Awami League General Secretary Obaidul Qadir said the dollar price hike won't have any major impact in the market. About barring the journalists from entering Bangladesh Bank, Qadir said no one can enter the central bank freely. এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার সরকারের চেষ্টার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন। অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। Addressing a program in Chattogram, Foreign Minister Dr. Hassan Mahmood alleged the BNP and its cohorts are hatching conspiracy to halt the government's advancement. মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। BNP Vice Chairman Shamsuzzaman Dudu said BNP won't participate in any election under the illegal regime. He said this while distributing leaflets in Joshua town urging people to boycott the Upojela elections. কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না। কিছু লোক বিএনপির নাম নিয়ে বিএনপির সিদ্ধান্ত ইলেকশন না করা, ইলেকশন যে মুহূর্তে সে যাবে সেই মুহূর্তে সে বিএনপির কেউ না, তাহলে বিএনপির লোক নির্বাচন করছে কথা বলা যাবে না। আমাদের দলীয় সিদ্ধান্ত এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া। India imposed a 3-day ban on the entry of Bangladeshi passport holders through Benapol border from today due to the ongoing Lok Sabha elections. However, Bangladeshi passport holders with medical and emergency visas are out of the purview of the restriction. A letter from the Indian Police Immigration confirmed the country's election commissioner's decision. The restriction aims to control the movement of passengers during the election period. বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে সেজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেছেন, ঘাতক দালাল চক্র দেশ এবং স্বাধীনতার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত ছিল। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। স্বাধীনতার ৫৩ বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা সহ বাংলাদেশের সাফল্যকে ম্লান করে দিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত রাখতে এবং সর্বস্তরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি। মহান যুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়, কেননা তাদের প্রভু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে। তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা এখনো আছে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব বাজারে খুব একটা পড়বে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। বিএনপি সব হারিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতেই লিফলেট বিতরণ করছে বলেও মন্তব্য করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শনিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতার কারণেই দেশ ঈর্ষণীয় সমৃদ্ধি অর্জন করেছে। বৈশ্বিক বাস্তবতায় দেশের অর্থনীতির সামনে কিছু চ্যালেঞ্জ আছে উল্লেখ করে কাদের বলেন, সরকার সেগুলো মোকাবেলায় কাজ করছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার, সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন। অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কখনোই কারো মুখ বন্ধ করেননি, সবাই অবাধে তাদের মতামত ব্যক্ত করতে পারছে। বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিই। নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশে মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেরই কেন্দ্রীয় ব্যাংকে অবাধ যাতায়াতের সুযোগ নেই। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শীঘ্রই বিএনপির আন্দোলনে ফের গতি আসবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে জিয়া মঞ্চে ঢাকা বিভাগীয় সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা হতাশ নয়, সময়ের অপেক্ষায় আছেন তারা। বলেন, ঐক্যবদ্ধ থাকলে গণতান্ত্রিক আন্দোলনের সফলতা আসবেই। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেন গয়েশ্বর। দুর্নীতি করে অর্থনীতি ফোকলা করে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেছেন, আর্থিক সংকট আস্তে আস্তে টের পাচ্ছে জনগণও। সরকারের সাথে সাধারণ মানুষ নেই, সেটা জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও প্রমাণ হচ্ছে বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। আমি আবার বলছি, আমরা হতাশ নই, আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। ঠিক সেই গতিশীল করার মধ্য দিয়ে আমাদের সাথে জনগণ আছে, এটা প্রমাণ হয়ে গেছিল। 7 জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে। উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক না? ভোটার নাই কেন? ভোটার যায় না কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? 2019 সালে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং ডেঙ্গুদের মৃত্যুর সংখ্যা 2023 সাল থেকে বেশি ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এমন দাবির সমালোচনা করেছেন সাবেক মেয়র সাইদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে সাইদ খোকন অভিযোগ করেন, 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। কাদা ছোড়াছুড়ি না করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নগরীর সব সমস্যার সমাধানে বর্তমান সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলে জানান সাবেক এই মেয়র। উল্লেখ্য, গেল বুধবার মালিবাগে এক অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস দাবি করেন, 2019 সালে ঢাকা শহরে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এই দৃশ্য যাতে আমরা না দেখি, আমরা আসুন সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা 41,000 কম ছিল। আমি কষ্ট পেয়েছি, নগরবাসী হতভম্ব হয়েছে। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা,
না করে আসুন, আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। বর্তমান সরকার প্রতিবেশী ভারতকে স্থল এবং জলসীমা ব্যবহার সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও দেশটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিকালে রাজধানী মগবাজারে এলডিপি দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন ভারত দুই দেশের অভিন্ন বেশিরভাগ নদীর পানি শুষ্ক মৌসুমে আটকে রেখে বাংলাদেশের বিশাল এলাকার মানুষের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে। অন্যদিকে দেশটির প্রায় 10 লাখের বেশি অবৈধ নাগরিক চাকুরি এবং ব্যবসার নামে এদেশ থেকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা নিজ দেশে পাচার করছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন বর্তমান সরকারকে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশটি তাদের স্বার্থ হাসিল করছে। বিএনপির সাথে চলমান আন্দোলন বেগবান করে অচিরেই নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে? দেশে গণতন্ত্র ধ্বংস, স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। এই সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম ইন্টি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনার কৌশল এবং দৃঢ়তা বারবার ক্ষমতায় এনেছে, তাই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তাদের মাথা খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি, এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। বিশ্বকাপে বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডারের পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরমেন্স ভাবিয়ে তুলেছে বোর্ড প্রধানকে। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ইউগোস্লাভিয়া স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে এসব কথা জানান যুব ক্রীড়ামন্ত্রী। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন পাপন। এ সময় জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম, ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেছেন ব্যাটাররা ভালো করলে বিশ্বকাপে সুপার 8-এ খেলার সুযোগ আছে বাংলাদেশের। ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। মানে এটা বলে তো লাভ হবে না। 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ তৌহিদ হৃদয়, না 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ অনেক, যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, তারপরে স্পিনার আসবে একজন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না, অপোনেন্ট দেখা হলে ঠিক করবে। আর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। অনেকের ফর্ম নাই, এটা একটা সমস্যা।